হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়াইফাই স্টাডি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সংবিধানে অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই টপিকটা হচ্ছে ডিপিএসপি অর্থাৎ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। অর্থাৎ ভারতের সংবিধানে যে কিছু নির্দেশাত্মক নীতি রয়েছে সেই নির্দেশমূলক নীতিগুলো নিয়ে আলোচনা করব। আর মেনলি এটা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমি এই নোটটা বানিয়েছি। তবে শুধু ডাব্লিউবিসিএস পরীক্ষা নয়, কারণ তোমরা জানো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে সব পরীক্ষায় কোশ্চেন আসে। ডাব্লিউবিসিএস ছাড়াও পিএসসির অন্যান্য পরীক্ষা যেরকম ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষাতেও খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও যদি আমরা সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলো দেখি, অর্থাৎ সর্বভারতীয় স্তরের পরীক্ষা মানে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এছাড়াও এমটিএস, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ডিপিএসপি থেকে এমসিকিউ কোশ্চেন এসে থাকে। এছাড়াও যদি আমরা দেখি রেলের পরীক্ষায় আরআরবির এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, তো সমস্ত পরীক্ষায় কিন্তু এই ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে। তো তার জন্য তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, পুরো ডিটেলসে আলোচনা করা আছে এই ডিপিএসপিটা। তো চলো শুরু করা যাক। তো দেখো ডিপিএসপিটা কি না, ডিপিএসপি হলো এ লিস্ট অফ পলিসি গাইডলাইন ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন ওয়াজ নোন অ্যাজ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা স্টেট পলিসি হলো যে কিছু নীতি, কিছু পলিসি গাইডলাইন যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু পলিসি গাইডলাইন অর্থাৎ ভারতের সংবিধানের নীতি নির্দেশকারী একটি তালিকা রয়েছে যাকে বলা হচ্ছে ডিপিএসপি। সেকেন্ড পয়েন্ট কি বলছে না, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর মেনশনড ইন দ্য পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ এটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর পার্টে রয়েছে না 4 নম্বর পার্টে রয়েছে। পার্ট 4 4 নম্বর পার্টে এই ডিপিএসপি রয়েছে। এছাড়াও কি রয়েছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের এটি কত নম্বর আর্টিকেলে রয়েছে না আর্টিকেল নাম্বার 36 থেকে আর্টিকেল নাম্বার 51, এই 36 থেকে 51 নম্বর আর্টিকেলে এই ডিপিএসপিগুলো অর্থাৎ নির্দেশমূলক নীতিগুলো রয়েছে। নেক্সট পয়েন্ট, ডিপিএসপি আর টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড। আচ্ছা, এই যে ডিপিএসপিটা কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে না আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। তো এই সংক্রান্ত আরেকটি ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে যে কোন দেশের কনস্টিটিউশন থেকে কোন কোন প্রভিশনসগুলো বড় করা হয়েছে। তো ডেসক্রিপশন বক্সে এবং উপরে এই যে আই বাটন রয়েছে, এই আই বাটনে কিন্তু আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো না, ডক্টর বি আর আম্বেদকর ডেসক্রাইব দিস প্রিন্সিপাল অ্যাজ এ নোবেল ফিচার্স অফ কনস্টিটিউশন। অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর এই যে ডিপিএসপির নীতিগুলোকে অভিনব বৈশিষ্ট্য বা নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন। পরের পয়েন্ট, দোজ গাইডলাইন আর নন জাস্টিয়েবল। অর্থাৎ এই যে গাইডলাইনগুলো বা এই নীতিগুলো রয়েছে এগুলো কিন্তু সংবিধানে নন জাস্টিয়েবল, অর্থাৎ এটা আদালত দ্বারা ইনফোর্স করা যায় না, এটা নন জাস্টিয়েবল। কিন্তু এর আগে যখন আমরা পড়েছিলাম ফান্ডামেন্টাল রাইট ছিল জাস্টিয়েবল, অর্থাৎ আদালত দ্বারা সেটা কিন্তু এনফোর্স করা যায়। কিন্তু এই ডিপিএসপিগুলো হচ্ছে নন জাস্টিয়েবল, অর্থাৎ আদালত দ্বারা এটা এনফোর্স করা যায় না। দ্যাট ইজ পার্ট অফ কনস্টিটিউশন দ্যাট ক্যান নট বি এনফোর্স বাই জুডিশিয়ারি। যেটা বললাম, এটা আদালত দ্বারা এনফোর্স করা যায় না। নেক্সট কি বলছে দেখো, গোল অফ ডিপিএসপি। অর্থাৎ ডিপিএসপির মূল লক্ষ্য কি, এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে নির্দেশমূলক নীতিগুলো আছে তাদের মূল লক্ষ্য কী ছিল। দ্য ফলোয়িং আর দ্য সিগনিফিক্যান্ট গোলস। তিনটে গোলস দেওয়া আছে কি কি। এক নম্বর হচ্ছে ওয়েলফেয়ার অফ পিপল, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। অর্থাৎ জনগণের কল্যাণ করা, প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ। কি কি না সোশ্যাল অর্থাৎ সামাজিক, ইকোনমিক এবং পলিটিক্যাল, সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক ন্যায় বিচার দেওয়া হচ্ছে এর একটি অন্যতম উদ্দেশ্য। এছাড়াও আর কি উদ্দেশ্য রয়েছে না রেইজিং দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। অর্থাৎ যে জীবনযাত্রার জন্য যে জীবনযাত্রার মান, সেই মানকে বাড়ানো এবং যে সমস্ত সম্পদ রয়েছে সেই সমস্ত সম্পদের ন্যায্য বিতরণ হচ্ছে এই ডিপিএসপির আরেকটি অন্যতম গোল বা লক্ষ্য। এছাড়াও আরেকটি লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, অর্থাৎ আন্তর্জাতিক
শান্তি প্রচার করা হচ্ছে এই ডিপিএসপির মূল লক্ষ্য। নেক্সট, ক্লাসিফিকেশান অফ ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস। দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ নট অরিজিনালি ক্লাসিফাইড ডিপিএসপি, অর্থাৎ ভারতের যে কনস্টিটিউশনে ডিপিএসপিগুলো রয়েছে সেটাকে কিন্তু কনস্টিটিউশনে ক্লাসিফাই করা হয়নি, অর্থাৎ কনস্টিটিউশনে সেটাকে আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করা হয়নি। কিন্তু বাট অন দ্য বেসিস অফ দেয়ার কন্টেন্ট, তাদের সেই সমস্ত ডিপিএসপিতে যে ধরনের কন্টেন্ট আছে এবং ডাইরেকশান, যে ধরনের ডাইরেকশান দেওয়া আছে তাদের ওপরে নির্ভর করে ডিপিএসপিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি না, একটা হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল অর্থাৎ সমাজতান্ত্রিক নীতি, আর এটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল অর্থাৎ মহাত্মা গান্ধীর আদর্শের ওপর নির্ভর করে কিছু ডিপিএসপি রয়েছে, তাদেরকে বলা হয় গান্ধিয়ান প্রিন্সিপাল। এবং 3 নম্বর রয়েছে লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, অর্থাৎ উদার নীতি, কিছু উদার নীতি রয়েছে। তাহলে এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডিপিএসপিগুলো আছে সেটা যদিও ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেটাকে ক্লাসিফিকেশান করা হয়নি, তাও কিন্তু এদেরকে মোটামুটিভাবে তাদের কন্টেন্টের উপরে এবং তাদের ডাইরেকশানে, মানে যে ধরনের নীতিগুলো আছে সেই নীতির উপরে নির্ভর করে এদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, এবং 2 নম্বর হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, এবং 3 নম্বর হচ্ছে লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রিন্সিপালটা কী আছে, অর্থাৎ সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। হোয়াট ইজ সোশ্যালিস্টিক প্রিন্সিপাল? সোশ্যালিস্টিক প্রিন্সিপালটা কি না, they are the principle that aim at providing social economic justice and set that path toward the welfare state, অর্থাৎ এই নীতিগুলি সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য এবং এগুলি ওয়েলফেয়ার স্টেট গঠন করাই হচ্ছে এর মূল লক্ষ্য। অ্যাকচুয়ালি আমরা গোলে দেখলাম যে ডিপিএসপির গোল কী ছিল না, ওয়েলফেয়ার স্টেট গঠন করা। তাহলে এই সোশ্যালিস্টিক প্রিন্সিপালের মূল প্রিন্সিপালগুলো কী কী না, এই নীতিগুলি কার উপরে নির্ভরশীল না, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের উপর নির্ভরশীল। তো এখানে কতগুলো আর্টিকেল রয়েছে, কোন কোন আর্টিকেল এই সোশ্যালিস্টিক প্রিন্সিপালের অন্তর্গত না, 1 নম্বর যে আর্টিকেলটা দিয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 38, অর্থাৎ 38 নম্বর আর্টিকেল। তো 38 নম্বর আর্টিকেলের মূল বিষয়বস্তুগুলো কী কী আছে দেখো না, প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ পিপল বাই সিকিউরিং দ্য সোশ্যাল অর্ডার থ্রু জাস্টিস। কী কী জাস্টিসের কথা বলা হচ্ছে এখানে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, অ্যান্ড টু মিনিমাইজ দ্য ইনইকুয়ালিটিস ইন ইনকাম, স্ট্যাটাস, ফ্যাসিলিটিস অ্যান্ড অপরচুনিটিস। অর্থাৎ এই যে ন্যায় বিচারের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষার দ্বারা জনগণের কল্যাণ সাধন করাই হচ্ছে এই আর্টিকেল নাম্বার 38-এর মূল বিষয়বস্তু। এছাড়াও আয়ের দিক থেকে বৈষম্যকে হ্রাস করা, এই যে বলা হচ্ছে ইনইকুয়ালিটিস ইন ইনকাম, স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাস মানে কি না মর্যাদা, এছাড়া ফ্যাসিলিটিস অ্যান্ড অপরচুনিটি, এবং প্রত্যেকটা মানুষের যে সুযোগ সুবিধা পাওয়ার মধ্যে যেন বৈষম্য না থাকে, এই সমস্ত বলা আছে কিন্তু এই আর্টিকেল নাম্বার 38। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 39। এই আর্টিকেল নাম্বার 39ও কিন্তু এই সোশ্যালিস্টিক প্রিন্সিপালের ওপর, মানে প্রিন্সিপালের আন্ডারে রয়েছে। তো আর্টিকেল নাম্বার 39-এর কী কী রয়েছে দেখো না, 1 নম্বর রয়েছে না রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুড ফর অল সিটিজেন, অর্থাৎ সমস্ত নাগরিকের জন্য জীবন জীবিকার উপযুক্ত উপায়ের অধিকার রয়েছে, এটা কিন্তু এই আর্টিকেল নাম্বার 39-এ বলা আছে। অর্থাৎ প্রত্যেকটা সিটিজেনের, ইন্ডিয়ান সিটিজেনের কিন্তু একটি অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুড অর্থাৎ জীবনযাপনের একটি নির্দিষ্ট জীবিকা বা রীতি থাকা প্রয়োজন। দেখো আর্টিকেল নাম্বার 39-এর আন্ডারে সেকেন্ড পয়েন্টটা কী বলছে না, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়াল রিসোর্সেস অফ কমিউনিটি ফর দ্য কমন গুড, অর্থাৎ এখানে বলছে যে জনসাধারণের উপকারের জন্য যে বৈষয়িক সম্পদ রয়েছে আমাদের, সেই সম্পদের যথাযথ বিতরণ করা, কার মধ্যে না কমিউনিটি অফ দ্য কমন পিপলের মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে বা রিসোর্সেস রয়েছে তা যেন সমানভাবে বণ্টিত হয়, সে বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে এই আর্টিকেল নাম্বার 39-এ। এছাড়াও থার্ড পয়েন্ট কি বলছে এই 39 আর্টিকেলের আন্ডারে না, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশান, অর্থাৎ দেখা যায় যে একটি দেশের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যেই কিন্তু সমস্ত ধনসম্পদ কনসেন্ট্রেট হয়ে থাকে, অর্থাৎ
এক জায়গায় কিন্তু জমা হয়ে থাকে। তো এটা যাতে না হয় তার জন্য কিন্তু এখানে এটা নির্দেশ দেওয়া আছে, অর্থাৎ আর্টিকেল নাম্বার 39-এর 3 নম্বর পয়েন্টটা এটাই বলা আছে। কিন্তু তাও আনফর্চুনেটলি আমাদের দেশের 70% কিন্তু সম্পদ রয়েছে 1% বিত্তবান মানুষের মধ্যে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ মহিলা এবং পুরুষের যদি সমান কাজের জন্য সমান টাকা কিন্তু দিতে হবে, এই নির্দেশও কিন্তু এখানে দেওয়া আছে। এবং নেক্সট পয়েন্ট কি বলছে না, প্রিজার্ভেশন অফ দ্য হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার অ্যান্ড চিলড্রেন এগেইনস্ট দ্য ফোর্সেবল অ্যাবিউজ, অর্থাৎ বলপূর্বক নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক এবং শিশুদের স্বাস্থ্য এবং শক্তির সংরক্ষণ করতে হবে, এটা বলা আছে আর্টিকেল নাম্বার 39-এ। এছাড়াও আর্টিকেল নাম্বার 39-এ আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে কি না, অপরচুনিটিস ফর দ্য হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ চিলড্রেন ছোট ছোট শিশুদের তাদের যে স্বাস্থ্যকর ডেভেলপমেন্টের জন্য কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে। এই স্বাস্থ্যকরভাবে ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত স্টেপগুলো নেওয়া প্রয়োজন সরকারকে বা গভর্নমেন্টকে, সেটা নিতে হবে, ওটা বলা আছে আর্টিকেল নাম্বার 39-এ। নেক্সট দেখো কি লেখা আছে, আর্টিকেল নাম্বার 39A, অর্থাৎ এর আন্ডারে আরেকটি আর্টিকেল আছে আর্টিকেল নাম্বার 39A। এখানে কি বলছে না, প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড ফর দ্য পোর, অর্থাৎ দেখা যায় যে গরিবরা কি হয় না, ন্যায় বিচার পায় না। তো ভারতের কনস্টিটিউশনের ডিপিএসপিতে বলা আছে যে গরিব মানুষের জন্য বা দরিদ্রদের জন্য ন্যায় বিচার এবং নিখরচায় কি করতে হবে না, আইনি সহায়তা দিতে হবে সরকার থেকে নিখরচায় আইনি সহায়তা দিতে হবে, যাতে দরিদ্র মানুষ গরিব মানুষ তারা কিন্তু ন্যায় বিচার পায়, সেদিকটাও কিন্তু দেখতে হবে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 41, 41 নম্বর আর্টিকেল, এটাও কিন্তু এই সোশ্যালিস্টিক প্রিন্সিপালের আন্ডারে রয়েছে। সোশ্যালিস্টিক প্রিন্সিপালের আন্ডারে আর্টিকেল নাম্বার 41-এ কি বলা আছে, ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, sickness and disbalance and secure citizen right to work, right to education এবং right to public assistance, অর্থাৎ বেকারত্ব, বার্ধক্য এবং অসুস্থ এবং অক্ষম ব্যক্তিদের কাজের অধিকার দিতে হবে, কোন ক্ষেত্রে এবং তাদের কোন ক্ষেত্রে আরও অধিকার দিতে হবে, কাজের ক্ষেত্রে অধিকার দিতে হবে, তাদের এডুকেশন বা শিক্ষার ক্ষেত্রে অধিকার দিতে হবে এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স দিতে হবে, অর্থাৎ জনসাধারণের সহায়তার প্রয়োজন রয়েছে এই ধরনের মানুষকে, অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে, যারা বেকার এবং যারা দুর্বল, এই ধরনের মানুষদের। এছাড়াও আর্টিকেল নাম্বার 42-তে কি বলা আছে না, মেক প্রভিশনস ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড মিলিটারি রিলিফ, মেটারনিটি রিলিফ, অর্থাৎ ওই যে মহিলাদের ক্ষেত্রে গর্ভকালীন ছুটি কিন্তু দিতে হবে, এই ব্যাপারে বলা আছে আর্টিকেল নাম্বার 42-তে। নেক্সট আর্টিকেল নাম্বার 43-তে কি বলা আছে না, সিকিউর এ লিভিং ওয়েজ, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটিস ফর অল ওয়ার্কার, অর্থাৎ আর্টিকেল নাম্বার 43-তে বলা আছে সমস্ত শ্রমিকের জীবন ধারণের জন্য মজুরি, তারপরে জীবন ধারণের যে একটা শালীন মান, সেই মান এবং সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগের সুবিধা কিন্তু দিতে হবে, কাদেরকে না, সমস্ত ওয়ার্কার বা শ্রমিকদেরকে। এছাড়াও রয়েছে কি না, আর্টিকেল নাম্বার 43A, এই আর্টিকেল নাম্বার 43 এর মূল বিষয়বস্তু কি না, টেক স্টেপ টু সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্প পরিচালনার ক্ষেত্রে শ্রমিকদেরকে কিন্তু অংশগ্রহণ করা বাধ্যতামূলক, এটা বলা আছে এদের বাধ্যতামূলক নয়, এদেরকে সুযোগ করে দিতে হবে, শ্রমিকদেরকে শিল্প পরিচালনায় সুযোগ করে দিতে হবে, এটা বলা আছে আর্টিকেল নাম্বার 43A-তে। এছাড়াও আরেকটি আর্টিকেল রয়েছে আর্টিকেল নাম্বার 47, এই আর্টিকেলটি হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপালের লাস্ট আর্টিকেল নাম্বার 47। এই আর্টিকেল নাম্বার 47-এর মূল বিষয়বস্তুগুলো কি কি না, রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ, অর্থাৎ পুষ্টি স্তর এবং মানুষের জীবনযাত্রার মানকে বাড়াতে হবে,
এই নির্দেশ দেওয়া আছে আর্টিকেল নাম্বার 47-এ। তো এইগুলো ছিল সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। ডিপিএসপির আন্ডারে যে 3 ধরনের প্রিন্সিপাল আছে তার মধ্যে এগুলো হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। তাহলে সোশ্যালিস্টিক প্রিন্সিপালের আন্ডারে কোন কোন আর্টিকেলগুলো রয়েছে, না যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর্টিকেল নাম্বার 38, নিচে লিখছি আর্টিকেল নাম্বার 38, আর্টিকেল নাম্বার 39, এছাড়াও রয়েছে কি না আর্টিকেল নাম্বার 39A, আর্টিকেল নাম্বার 41 এবং রয়েছে আর্টিকেল নাম্বার 42, আর্টিকেল নাম্বার, এছাড়াও এখানে এই পেজেই আছে আর্টিকেল নাম্বার 43, আর্টিকেল নাম্বার 43A এবং 47। এই যে আর্টিকেলগুলো এগুলো হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপালের অন্তর্গত। এরপরে আছে কি গান্ধিয়ান প্রিন্সিপাল। গান্ধিয়ান প্রিন্সিপালটা মূলত কোথা থেকে এসছে, না গান্ধীর যে আইডিওলজি, গান্ধীর যে আদর্শ, মহাত্মা গান্ধীর যে আদর্শ, যেটা তিনি বিভিন্ন ন্যাশনাল মুভমেন্ট বা যে জাতীয় আন্দোলন তিনি করেছিলেন বা আন্দোলনের আয়োজন করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত আন্দোলনের সময় যে সমস্ত আইডিওলজি বা আদর্শগুলো তিনি দিয়েছিলেন সেই আদর্শের উপরে নির্ভর করে কিন্তু এই গান্ধিয়ান প্রিন্সিপাল ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিপিএসপির মধ্যে অ্যাড করা হয়েছে। তো এটাই লেখা আছে দেখো, দিস প্রিন্সিপাল আর বেসড অন গান্ধিয়ান আইডিওলজি ইউজ টু রিপ্রেজেন্ট দ্য প্রোগ্রাম অফ রিকনস্ট্রাকশন এনাউন্সিয়েটেড বাই গান্ধী ডিউরিং দ্য ন্যাশনাল মুভমেন্ট। অর্থাৎ ন্যাশনাল মুভমেন্টের সময় তিনি যে সমস্ত আদর্শগুলো বা আইডিওলজিগুলো দিয়েছিলেন সেই সমস্ত আইডিওলজির উপরে নির্ভর করে এই গান্ধিয়ান প্রিন্সিপালগুলো কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিপিএসপির আন্ডারে আনা হয়েছে। তো এখানে এর আন্ডারে যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো কি কি, আর্টিকেল 40, আর্টিকেল 43, আর্টিকেল 43B, এছাড়াও কি রয়েছে আর্টিকেল 46, আর্টিকেল 47, আর্টিকেল 48, এগুলো হচ্ছে কি না গান্ধিয়ান প্রিন্সিপাল। তাহলে 1 2 3 4 5 6টা আর্টিকেল রয়েছে গান্ধিয়ান প্রিন্সিপালের আন্ডারে। তো ফার্স্ট হচ্ছে আর্টিকেল নাম্বার 40, 40 নম্বর আর্টিকেল। এই 40 নম্বর আর্টিকেলে কি বলছে, মূল বিষয়বস্তু হচ্ছে, মূল বিষয়বস্তুটা হচ্ছে পঞ্চায়েতি রাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার কিন্তু পরীক্ষায় আসে যে পঞ্চায়েতি রাজ কত নম্বর আর্টিকেলে রয়েছে, ডিপিএসপির আন্ডারে কত নম্বর আর্টিকেলে রয়েছে, না আর্টিকেল নাম্বার 40-তে। কি বলছে না, অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যান্ড এন্ডো দেম with necessary powers and authority to enable them function as a unit of self government। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলিকে সংগঠিত করতে হবে এবং তাদের হাতে ক্ষমতা দিতে হবে এবং তাদের গভর্নমেন্টের একটি ইউনিট হিসাবে তারা যেন কাজ করতে পারে সে বিষয়ে কিন্তু এই আর্টিকেল নাম্বার 40-তে বলা আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 43। আর্টিকেল নাম্বার 43 মূল বিষয়বস্তু হচ্ছে প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি অন অ্যান ইন্ডিভিজুয়াল অর কোঅপারেশন বেসিস অন রুরাল এরিয়া। অর্থাৎ গ্রামাঞ্চলে কি করতে হবে, স্বতন্ত্র বা সহযোগিতার ভিত্তিতে কুটির শিল্পর প্রসার ঘটাতে হবে। এটা হতে পারে ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্রভাবে, অথবা কোঅপারেশনের অর্থাৎ সহযোগিতার দ্বারা কিন্তু রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কটেজ বা কুটির শিল্প যাতে গড়ে ওঠে বা প্রসার ঘটে সেই বিষয়ে কিন্তু সরকারকে যথাযথ স্টেপ নিতে হবে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 43B, 43-এর বি। কি বলছে না, প্রমোট ভলেন্টিয়ারি ফাংশন, অটোনোমাস ফাংশন অ্যান্ড ডেমোক্রেটিক কন্ট্রোল অন প্রফেশনাল ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটি। এই কোঅপারেটিভ সোসাইটির ব্যাপারে কিন্তু বলা আছে আর্টিকেল নাম্বার 43-তে। অর্থাৎ সমবায় সমিতি, এছাড়াও কি স্বেচ্ছাসেবক সংগঠন, স্বায়ত্তশাসিত কার্যনির্বাহী সংগঠন, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং পেশাদার পরিচালনার প্রসার ঘটাতে হবে। এটা আর্টিকেল নাম্বার 43B-র মূল বিষয়বস্তু। নেক্সট আসে কি আর্টিকেল নাম্বার 46। আর্টিকেল নাম্বার 46-এর মূল বিষয়বস্তুগুলো কি কি, প্রমোট দ্য এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ SC, ST অ্যান্ড আদার উইকার সেকশন অফ দ্য সোসাইটি and to protect them from social injustice and exploitation। অর্থাৎ কি বলছে এখানে, মূলত এই যে SC, ST এবং আদার উইকার সেকশন মানে কি, যেরকম OBC ইত্যাদি
যে উইকার সেকশন রয়েছে সেই সমস্ত দুর্বল সম্প্রদায় বা উইকার সেকশনের শিক্ষাগত এবং আর্থিক স্বার্থকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে সরকারের কর্তব্য। এবং সামাজিক অবিচার এবং শোষণের হাত থেকে টু প্রোটেক্ট দেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচার থেকে এবং শোষণের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। কাদেরকে রক্ষা করতে হবে? না উইকার সেকশনকে, যেরকম এসসি এসটি এবং আদার উইকার সেকশন অফ দ্য সোসাইটি। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 47, 47 নম্বর আর্টিকেল। 47 নম্বর আর্টিকেলের মূল বিষয়বস্তু হচ্ছে প্রহিবিট দ্য কনজামশন অফ ইনএক্সোটিক ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগ হুইচ আর ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ যে সমস্ত খাদ্য বা পানীয় বা তামাক জাতীয় দ্রব্য শরীরের পক্ষে বা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেগুলো যাতে মানুষ কনজামশন না করে, সেগুলো যাতে মানুষ না গ্রহণ করে, সেজন্য কিন্তু সরকারকে কি করা উচিত? না সেটাকে প্রহিবিট করা উচিত, অর্থাৎ বন্ধ করা উচিত, নিষেধ করা উচিত। এটা বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 47 গান্ধীয়ান প্রিন্সিপালের অন্তর্গত। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 48। আর্টিকেল নাম্বার 48 এর মূল বিষয়বস্তু কি? না প্রহিবিট দ্য স্ল্যাগার অফ কাউ ক্লোভস অ্যান্ড আদার মিল্ক অ্যান্ড ড্রাট ক্যাটল অ্যান্ড টু ইমপ্রুভ দেয়ার ব্রিফস, অর্থাৎ এখানে গরু ছাগল প্রভৃতি গবাদি পশু হত্যা নিষিদ্ধ করা এবং তাদের যাতে জাতটা উন্নত হয়, তাদের ব্রিড উন্নত হয়, সে বিষয়ে কিন্তু লক্ষ্য করতে হবে। এটা বলা আছে গান্ধীয়ান প্রিন্সিপালের 48 অর্থাৎ 48 নম্বর আর্টিকেলে। তো ফ্রেন্ডস, এবারে আমরা দেখব কি না লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ডিপিএসপি রয়েছে। তো এবারে আমরা দেখব কি না লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, অর্থাৎ যে 3 রকমের ডিপিএসপি রয়েছে, সেই 3 রকমের ডিপিএসপির লাস্ট যে ডিপিএসপিটা আলোচনা করেছিলাম আমরা, অর্থাৎ লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখব। তো এই লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের আন্ডারে যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেটা কি না আর্টিকেল নাম্বার 44, আর্টিকেল নাম্বার 45, আর্টিকেল নাম্বার 48, এছাড়াও আরও আর্টিকেল রয়েছে আর্টিকেল নাম্বার 49, আর্টিকেল নাম্বার 50 এবং 51। এই আর্টিকেলগুলো, এই 6টা আর্টিকেল হচ্ছে এই লিবারেল এবং ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের আন্ডারে। তো এই লিবারেল এবং ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল হচ্ছে কার উপরে নির্ভর করে? না আইডিওলজি অফ লিবারেলিজম, অর্থাৎ কি যে উদারনীতি, সেই উদারনীতির উপরে কিন্তু এই সমস্ত প্রিন্সিপালগুলো নির্ভর করে। তো 1 নম্বর যে আর্টিকেলটা, অর্থাৎ আর্টিকেল নাম্বার 44, আর্টিকেল নাম্বার 44 এর মূল বিষয়বস্তু কি না সিকিওর ফর অল সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ এখানে একটি ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে, অর্থাৎ একটি দেশের সমস্ত নাগরিকের জন্য একটি নির্দিষ্ট সংবিধান থাকবে এবং সবাইকে একটি নির্দিষ্ট আইন মেনে চলতে হবে, এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। তো বারবার কিন্তু এটা জিজ্ঞেস করে ইউনিফর্ম সিভিল কোড আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বরে আর্টিকেলে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে, তাহলে উত্তরটা কি হবে? আর্টিকেল নাম্বার 44। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 45, provide early childhood care and education for all children until they complete the age of 6, অর্থাৎ 1 থেকে 6 বছর বয়স পর্যন্ত, যতদিন পর্যন্ত একটা ছেলের 6 বছর না বয়স হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এডুকেশানের অবশ্যই এডুকেশানের দায়িত্ব নিতে হবে, আর্লি চাইল্ডহুড এডুকেশান দিতে হবে। এছাড়াও আর কি বলা আছে না 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষা দিতে হবে, অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা আছে এই আর্টিকেল নাম্বার 45-এ। এছাড়াও রয়েছে আর্টিকেল নাম্বার 48, 48 নম্বর আর্টিকেলের বিষয়বস্তুগুলো কি না অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হারভেস্ট্রি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন, অর্থাৎ যে এগ্রিকালচার অর্থাৎ কৃষি এবং অ্যানিম্যাল হারভেস্ট্রির যে সায়েন্টিফিক লাইনের এটাকে কিন্তু করতে হবে। সায়েন্টিফিক লাইনে মানে সায়েন্টিফিকভাবে চাষ এবং অ্যানিম্যাল হারভেস্ট্রি করতে হবে, পশুপালন করতে হবে, ঠিক আছে, এটা বলা আছে আর্টিকেল নাম্বার 48-এ। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 49, 49 49তম আর্টিকেল,
মূল বিষয়বস্তু কি না প্রোটেক্ট দ্য মনুমেন্ট প্লেস অ্যান্ড অবজেক্ট অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট হুইচ আর ডিক্লেয়ার টু বি এ ন্যাশনাল ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে সমস্ত প্লেসকে, যে সমস্ত স্থানকে, যে সমস্ত মনুমেন্টকে বা স্মৃতিসৌধকে যে ন্যাশনাল ইম্পর্ট্যান্ট হিসাবে ঘোষণা করা হয়েছে সেগুলোকে প্রোটেক্ট করতে হবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 49-এর মূল বিষয়বস্তু। এছাড়াও রয়েছে আর্টিকেল নাম্বার 50, 50 নম্বর আর্টিকেল। 50 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস অফ স্টেট, অর্থাৎ একটা স্টেটে বা দেশে যে জুডিশিয়ারি রয়েছে অর্থাৎ বিচার ব্যবস্থা এবং এক্সিকিউটিভ বা যাকে বলা শাসন ব্যবস্থা, এই এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি দুটোকে সেপারেট করতে হবে, আলাদা করতে হবে, দুটোকে কখনোই মিশিয়ে ফেললে চলবে না। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 51 অর্থাৎ ডিপিএসপির শেষ আর্টিকেল। এই শেষ আর্টিকেলের মূল বিষয়বস্তুগুলো কি কি না 1 নম্বর পয়েন্ট বলছে কি না promote international peace and security and maintain just and honorable relations between nations, অর্থাৎ ইন্টারন্যাশনাল পিস বা আন্তর্জাতিক শান্তির কথা বলা হচ্ছে এবং যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশ তাদের পার্শ্ববর্তী দেশ বা দুটো দেশের মধ্যে যেন সুসম্পর্ক থাকে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেই বিষয়ের কথাই কিন্তু এখানে বলা আছে। এছাড়াও কি বলছে না ফস্টার রেসপেক্ট অফ ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ট্রিটি, অর্থাৎ যে সমস্ত আন্তর্জাতিক আইন আছে এবং আন্তর্জাতিক ট্রিটি আছে সেই সমস্ত ট্রিটিকে পালনের কথা বলা হয়েছে এই 51 নম্বর আর্টিকেলে। এবং লাস্ট পয়েন্ট যেটা বলছে এনকারেজ দ্য সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউট বাই আরবিট্রেশন, অর্থাৎ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক যে সমস্ত বিরোধ রয়েছে সেই বিরোধকে কি করতে হবে না নিষ্পত্তি করতে হবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 51। অর্থাৎ এইগুলো ছিল যে লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল যে প্রিন্সিপাল যেটা ডিপিএসপির আন্ডারে, সেটা এখানে শেষ। তো এরপরে আমরা দেখে নেব কি না এই যে এর আগে আমরা আগের ভিডিওতে আমরা পড়েছি কি ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি এই ভিডিওতে পড়লাম। এই ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপির মধ্যে অলরেডি কিছু কিছু ডিফারেন্স আমরা আলোচনার মাধ্যমে বলে দিয়েছি। তো এদের মধ্যে আর কি কি ডিফারেন্স রয়েছে সেই সমস্ত ডিফারেন্সগুলো দেখে নেব। তো প্রথম ডিফারেন্স কি বলা হচ্ছে না প্রথম ডিফারেন্স এটা বলা হচ্ছে যে দিজ আর নেগেটিভ অ্যাজ দে প্রহিবিট দ্য স্টেট ফ্রম ডুইং সার্টেন থিংস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট হচ্ছে নেগেটিভ। ফান্ডামেন্টাল রাইটটা কি নেগেটিভ, কারণ এগুলি নেতিবাচক। কারণ কি না এগুলি রাষ্ট্রকে কিছু কিছু করতে নিষেধ করে, কিছু কিছু জিনিস করতে নিষেধ করে, ডুইং সার্টেন থিংস, কিছু কিছু জিনিস করতে এরা নিষেধ করে। কারা না ফান্ডামেন্টাল রাইটের মধ্যে যে সমস্ত আর্টিকেল আছে। কিন্তু অপরদিকে যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি না ইতিবাচক। কারণ কি না ইটস রিকোয়ার দ্য স্টেট টু ডু সার্টেন থিং, এখানে রাষ্ট্রকে কিছু কিছু জিনিস ফলো করতে নির্দেশ দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ। আর ফান্ডামেন্টাল রাইট হচ্ছে নেগেটিভ। 2 নম্বর পয়েন্ট কি বলছে, 2 নম্বর ডিফারেন্স কি বলছে না দেয়ার আর জাস্টিয়েবল, দ্যাট ইজ দে আর লিগালি এনফোর্সেবল বাই দ্য কোর্ট ইন দ্য কেস অফ দেয়ার ভায়োলেশন, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট আছে কি জাস্টিয়েবল, এটা হচ্ছে কোর্ট দ্বারা এনফোর্স করা যায়। যদি রাষ্ট্র বা কোনো ব্যক্তি যদি এই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে তাহলে কোর্ট তাদের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে পারে। কিন্তু ডিপিএসপি হচ্ছে নন জাস্টিয়েবল, অর্থাৎ এটা বিচারযোগ্য নয়, এটা কোর্ট কিন্তু কোনো কিছু এনফোর্স করতে পারে না যদি এই সমস্ত নীতিগুলোকে কেউ ভায়োলেট করে। নেক্সট হচ্ছে থার্ড ডিফারেন্স কি হয়েছে না দে এম টু এস্টাবলিশিং পলিটিক্যাল ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি, তাহলে এর মূল লক্ষ্য কি ফান্ডামেন্টাল রাইটের মূল লক্ষ্য হচ্ছে যে পলিটিক্যাল ডেমোক্রেসি নিয়ে আসা, একটা রাষ্ট্রেতে পলিটিক্যাল ডেমোক্রেসি যাতে আসে সেই বিষয়ে লক্ষ্য রাখা। কিন্তু অপরদিকে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর মূল লক্ষ্য কি টু এস্টাবলিশ এ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি ইন কান্ট্রি, অর্থাৎ একটা দেশে সোশ্যাল সামাজিক আর ইকোনমিক অর্থাৎ আর্থিক ডেমোক্রেসি যাতে থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখা। এছাড়াও আরও ডিফারেন্স রয়েছে। 4 নম্বর ডিফারেন্স কি বলছে না দিস হ্যাভ লিগ্যাল স্যাংশন, অর্থাৎ এখানে ওই আর্টিকেল অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট কি আছে লিগ্যাল স্যাংশন রয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো লিগ্যাল স্যাংশন থাকে না, অর্থাৎ ডিপিএসপির ক্ষেত্রে।
এছাড়াও আরও দুটি ইম্পর্টেন্ট ডিফারেন্স রয়েছে। কী কী ডিফারেন্স? না, দে প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল, হেন্স দে আর পার্সোনাল অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক আর পার্সোনাল। আর অপরদিকে ডিপিএসপি হচ্ছে কি না, এটা হচ্ছে একটা কমিউনিটির কথা বলে, ওয়েলফেয়ার অফ কমিউনিটি, একটা কমিউনিটির বা সম্প্রদায়ের ওয়েলফেয়ারের কথা বলে। এছাড়াও তার জন্য এটাকে বলা হয় কি সোশ্যালিস্টিক। এটা যেরকম পার্সোনাল এবং ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ কি ফান্ডামেন্টাল রাইটটা পার্সোনাল আর ইন্ডিভিজুয়ালিস্টিক, কিন্তু এটা হচ্ছে সোশ্যালিস্টিক। ডিপিএসপি হচ্ছে সোশ্যালিস্টিক। নেক্সট হচ্ছে কি 6 নম্বর, অর্থাৎ লাস্ট ডিফারেন্স কি বলছে? দে ডু নট রিকোয়ার্ড এনি লেজিসলেশন ফর দেয়ার ইমপ্লিমেন্টেশন, দে আর অটোমেটিক্যালি ইনফোর্সেবল। অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে এগুলো অটোমেটিক্যালি ইনফোর্সেবল। কোনো কিছু মানে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইট আছে সেগুলো অলরেডি এনফোর্স আছে, কিন্তু এখানে অর্থাৎ ডিপিএসপির ক্ষেত্রে দে রিকোয়ার্ড লেজিসলেশন ফর দেয়ার ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এটাকে এই ডিপিএসপিগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন আইনসভায় কিন্তু সেটাকে মানে আইন পাস করতে হয়, তবেই কিন্তু এটাকে এনফোর্স করা যায়। তো এই ছিল আজকের ডিপিএসপি নিয়ে আলোচনা, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ডিপিএসপি আছে সেই ডিপিএসপি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।